ওকে, তাহলে স্টার্ট করে দিলাম। চলে আসবো ফার্স্ট কোয়েশ্চেন, প্রবলেম সেট 1। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে অ্যাটম, পরমাণু। প্রবলেম সেট 1, ফার্স্ট কোয়েশ্চেন দেখো। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে বোর প্রতিরূপ থেকে, ঠিক আছে। তো প্রথম কোয়েশ্চেন এখান থেকে পড়ো। বলছে বোর প্রতিরূপ, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় উদ্দীপ্ত স্তর থেকে ভৌম স্তরে ইলেকট্রনের সংক্রমণ হলে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। বলেছে দ্বিতীয় উদ্দীপ্ত স্তর মানে হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে যদি উদ্দীপ্ত স্তর বলে, এখানে একটু তোমাদেরকে বলে দিচ্ছি উদ্দীপ্ত স্তরটা কি। এটা হচ্ছে মনে করো ফার্স্ট, এটা হচ্ছে আরেকটা, এগুলো কক্ষপথ আঁকছি, বুঝলে। এটা আরেকটা কক্ষপথ আঁকলাম, এইভাবে অসংখ্য কক্ষপথ হতে পারে। এবার দেখো এইটা হচ্ছে n ইকুয়ালস টু 1 মানে ফার্স্ট কক্ষ, কে কক্ষ। এটা হচ্ছে n ইকুয়ালস টু 2 মানে সেকেন্ড কক্ষ। এটা হচ্ছে n ইকুয়ালস টু 3 থার্ড কক্ষপথ, n ইকুয়ালস টু ফোর্থ কক্ষপথ। এবার দেখো মনে করো একটা ইলেকট্রন সে আছে কোথায় না, গ্রাউন্ড স্টেটে আছে, এই গ্রাউন্ড স্টেট। তো এখান থেকে তাকে যদি উদ্দীপ্ত করা হয়, মানে তাকে যদি এনার্জি দেওয়া হয়, তাহলে এই ইলেকট্রনটা ফার্স্ট যাবে কোথায়। ফার্স্ট সে পসিবিলিটি বলছে একদম প্রথম সে n ইকুয়ালস টু 2 তে আসবে। আর এটাকেই বলা হচ্ছে, মানে এই কক্ষপথকে বলা হচ্ছে প্রথম উদ্দীপ্ত স্তর। ফার্স্ট কি বলা হয়, উদ্দীপ্ত স্তর, ঠিক আছে। আর এই যে n ইকুয়ালস টু 2 তে যদি আসে, তাহলে একে বলা হবে সেকেন্ড উদ্দীপ্ত স্তর। যদি n ইকুয়ালস টু 3 তে আসে, এটাকে বলা হবে থার্ড উদ্দীপ্ত স্তর। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট বা উদ্দীপ্ত স্তর মানে হচ্ছে n ইকুয়ালস টু 2, সেকেন্ড উদ্দীপ্ত স্তর মানে হচ্ছে n ইকুয়ালস টু 3, থার্ড উদ্দীপ্ত স্তর মানে হচ্ছে n ইকুয়ালস টু 4, এভাবে। তাহলে যদি তোমাকে বলে যে ফার্স্ট এক্সাইটেড স্টেট বা উদ্দীপ্ত স্তর, তাহলে তুমি বুঝবে কি যে তার সাথে একটা এক যোগ করে নিবে, তার মানে হচ্ছে n ইকুয়ালস টু কত হবে, 2 হবে। তোমাকে এখানে বলেছে দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, তার মানে এখানে n কত হবে, n ইকুয়ালস টু 3। আচ্ছা, সংক্রমণ হলে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হবে। তাহলে এখান থেকে যে বিকিরণ নিঃসৃত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তোমাকে দিয়েছে যে 1026 অ্যামস্ট্রং। তাহলে এই অ্যামস্ট্রং, এত অ্যামস্ট্রং মানে কি হবে, এত অ্যামস্ট্রং মানে আমরা লিখব 1026 অ্যামস্ট্রং মানে হচ্ছে ইনটু 10 টু দি পাওয়ার -10, এত কি হবে, মিটার হবে। রিডবার্গ ধ্রুবকের মান তোমাকে নির্ণয় করতে বলেছে, তো আর বার করতে বলেছে। দেখো আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা হচ্ছে 1/λ ইকুয়ালস টু আর ইন্টু একটা জেড স্কোয়ার থাকে। যেহেতু এটা হাইড্রোজেন পরমাণু, তাই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড কত হবে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1 হয়। একদম ক্লিয়ার হয়েছে। তাহলে আর ইন্টু 1 বাই এটা কি হয় গো, এনএফ এর হোল স্কোয়ার মাইনাস 1/ni এর হোল স্কোয়ার। তো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখান থেকে n ইকুয়ালস টু 3 তে চলে গেছে, তাহলে এটাকে আমরা বলবো ni। যদি এখান থেকে যদি সে রেডিয়েশন মানে বিকিরণ করবে কখন, যখন n ইকুয়ালস টু 3 থেকে তাকে শক্তি দিয়েছি, দিয়ে উদ্দীপ্ত করেছি, গেছে কোথায় না, গেছে সেকেন্ড মানে হচ্ছে n ইকুয়ালস টু 3, এইটা n ইকুয়ালস টু 3, 1 2 3, হ্যাঁ এটা হচ্ছে 3, n ইকুয়ালস টু 3, ঠিক আছে। এটা হচ্ছে n ইকুয়ালস টু দ্বিতীয় উদ্দীপ্ত স্তর মানে হচ্ছে থার্ড কক্ষপথ, ঠিক আছে, থার্ড কক্ষপথ। তো এই ফার্স্টটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সরি একটু কারেকশন করছি, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাইটেড স্টেট, ঠিক আছে। কোনটা, n ইকুয়ালস টু 2 টা। আচ্ছা n ইকুয়ালস টু 3 টা, n ইকুয়ালস টু 3 টা হলো সেকেন্ড, আর n ইকুয়ালস টু 4 টা হচ্ছে থার্ড এক্সাইটেড স্টেট। এবার দেখো এখানে তাহলে nf ইকুয়ালস টু কি হবে, 1 হবে, অর্থাৎ গ্রাউন্ডে আসছে, তাই না, ভূমিতে ফিরে আসবে।
তাহলে ভৌম স্তরে ইলেকট্রনের সংক্রমণ হলে কোথা থেকে, না এই যে n = 3 থেকে ভৌম স্তর, মানে এই সংক্রমণ, বোঝা গেল? তা এই সংক্রমণটা, এটা কালারটা যদি চেঞ্জ করে দিই আরো ভালো বুঝতে পারবে, এখান থেকে এইটা, বুঝতে পারলে, এখান থেকে এইটা। তো এই যে সংক্রমণটা হচ্ছে, তাহলে 3 থেকে 1 এর যে সংক্রমণ, তো এটার জন্য বিকিরণের ল্যামডা দিয়েছে, আমাকে আর বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো, ইকুয়ালস টু আমি আর রাখলাম, আগে এই পার্টটা আমি আগে করে নিই, যে 1 এটা হচ্ছে কি nf মানে কত, nf মানে হচ্ছে 1, তাহলে 1 এর হোল স্কয়ার মাইনাস 1/ni হচ্ছে 3 এর হোল স্কয়ার, তাহলে এটা ইকুয়ালস টু বেরাবে, আর এটা নো, এটা হচ্ছে 1 মাইনাস 1 এর নো, তাহলে নো মাইনাস 1 মানে হচ্ছে 8/9, তাহলে এখান থেকে ল্যামডার মান আমাদের জানা আছে, তাহলে এখান থেকে আমাদের বেরাবে কি, আর বেরাবে, তাই তো? তাহলে আর ইকুয়ালস টু কি হবে, না 9 এটা 9টা উপরে চলে গেল, এইটা মানে হচ্ছে 1/λ, তাহলে আর ইকুয়ালস টু কি হবে, 9/8 আর হলো, 9/8 এতো ল্যামডা হলো। এবার 9 থাকলো, 8 থাকলো, ল্যামডার মান এখানে পুট করব, কত দিয়েছে আমাদেরকে, 1026। আচ্ছা, এখানে আছে 10⁻⁻5, নিচে, উপরে গেলে কি হবে, 10⁻5 হবে। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে ক্যালকুলেটরে একে ক্যালকুলেট করতে হবে, তাহলে চলো ক্যালকুলেটরটা বার করি নাকি, তাহলে ক্যালকুলেটরটা বার করি, চলো। তো ক্যালকুলেটর এসে গেছে, দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমরা করব 9/8 করব, ইকুয়ালস টু, ঠিক আছে, ডিভাইডেড বাই 1026 করলাম, তাহলে আমাদের এটা বেরিয়েছে কত দেখো, আচ্ছা আউট হয়ে গেল, আচ্ছা 0.001096, 0.001096, ঠিক আছে, তারপরে সংখ্যাটা আছে কত দেখি, 9649 এরম আছে, ইন্টু 9649 ইন্টু 10⁻5, 10⁻5, ঠিক আছে, 10⁻5 হলো। আচ্ছা দেখো, এর সাথে আমরা কি করব দেখো, তাহলে এটা বেরিয়েছে তো আমাদের, আচ্ছা ল্যামডার মান কত বেরিয়েছিল, 10 বেরিয়েছিল, সরি, ল্যামডার মানটা এটা হচ্ছে 10 ছিল, দেখো 10 ছিল, 10, ল্যামডার মানটা 10 বসালাম। এবার দেখো এই 10 এর মধ্যে তিনটা, মানে 1000কে গুণ করে দিব, তাহলে 1 2 3, 3 গুণ সরবে, তাহলে কত হবে 1.096, এটা 4 আছে 9 আছে, তার মানে 5 হয়ে যাবে, ইন্টু 10⁻7, ল্যামডা নিচে ছিল, তাহলে এটা কত হবে, মিটার ইনভার্স, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, দেখো অ্যান্সার মিলে গেছে। এবার বলো অঙ্কটা বোঝা গেল হ্যাঁ কিনা, হ্যাঁ গৌরব বুঝতে পারছি, কপি এবং পেন, খাতা পেন নিয়ে বসো এবং এগুলো সলিউশন ভালো করে করো এবং বুঝতে থাকো যে কথাগুলো আমি বলছি, ঠিক আছে, ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে, সবকিছু স্মুথলি চলছে তো, দেয়ার আর নো প্রবলেম, তাই তো? চলো তাহলে এবার যাব নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, বলছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে একটি বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে কত, 4861 এত অ্যামস্ট্রং দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4861 ইন্টু 10⁻⁻10 মিটার। বলছে কোন দুটি কোয়ান্টাম স্তরের মধ্যে ইলেকট্রন সংক্রমণের জন্য এই রেখার উৎপত্তি হয়, তো এখানে রিডবার কনস্ট্যান্ট আর দেওয়া আছে 1.097 ইন্টু 10⁻7 এত মিটার ইনভার্স। আচ্ছা এইটা বুঝবো কি করে, দেখো প্রথমত ল্যামডা দেখে তোমাকে চিনতে হবে যে এটা সংক্রমণটা কার, তরঙ্গ দৈর্ঘ্যটা কোন সংক্রমণে অবস্থিত, তোমাকে ল্যামডা দেখে চিনতে হবে,
তো এইখানে আমি ড্র করছি, দেখো এনার্জি স্তরগুলো। তো এটা হচ্ছে আমাদের এনার্জির যে স্তরগুলো, আমি এটাকে ড্র করছি এখানে। তো এই ঠিক আছে, দেখো এটা হচ্ছে 1 নম্বর স্তর, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, 4 নম্বর কক্ষ, ঠিক আছে। তো এই যে 1 নম্বর কক্ষ এটাকে বলা হয় লাইমেন, ঠিক আছে, এটাকে কি বলা হয়? লাইমেন। 2 নম্বর কক্ষকে কি বলা হয়? বামার, বামার বলা হয়। এই যে 2 নম্বর কক্ষ, এই 2 নম্বর কক্ষে যত মানে সংক্রমণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য হবে, এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি মানে ভিজিবল, মানে হচ্ছে দৃশ্যমান, ঠিক আছে, দৃশ্যমান আলো। আর যা তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 4000 অ্যামস্ট্রং থেকে 7000 অ্যামস্ট্রং। কথা বোঝা গেছে? তাহলে দেখো 4000 থেকে 7000 মধ্যে কি এটা আছে? ইয়েস আছে। 4000 থেকে 7000 মানে হচ্ছে দৃশ্যমান আলো। আর দৃশ্যমান আলো কোথায় থাকে? বামার শ্রেণীতে থাকে। দেখো একদম মানে ডিটেলসে আমি কিন্তু বলছি, এই অঙ্ক সাথে সাথে থিওরি পার্টটাও আমি বলে নিচ্ছি, দিলে তোমাদের একদম ক্লিয়ার হবে বুঝতে, ঠিক আছে। তো দৃশ্যমান আলোর মধ্যে আছে, বুঝে গেলাম। তাহলে বামার যদি হয় তাহলে এনটা কত হবে গো? এনটা কত হবে? এনটা 2 হবে। যদি বামার হয় তাহলে এনটা কত হবে? 2। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে এন এফ ইকুয়ালস টু 2 হবে। তাহলে কেবলমাত্র আমাকে বার করতে হবে এন আই ইকুয়ালস টু কত। ফাইনালি কোথায় আসছে? না বামারে আসছে। তাহলে এন এফ ইকুয়ালস টু 2 কোত্থেকে বুঝলাম? না তরঙ্গ দৈর্ঘ্য দেখে। তরঙ্গ দৈর্ঘ্য কত আছে? 4861। কিন্তু দৃশ্যমান আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? 4000 থেকে 7000 অ্যামস্ট্রং। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই তরঙ্গ দৈর্ঘ্যটা লাই করছে বামার শ্রেণীতে। তাহলে ট্রানজিশন হবে কোথায়? না এনআই যা খুশি হতে পারে, কিন্তু এনএফটা 2 হবে। তাহলে এখন আমাদেরকে বার করতে হবে কেবলমাত্র এন আই। চলো এবার আমরা সূত্র বসাই। সূত্র কি? না 1/λ ইকুয়ালস টু আর 1/λ ইকুয়াল আর ইন্টু এটা কি হবে 1/nf এর হোল স্কয়ার মাইনাস 1/ni এর হোল স্কয়ার। তাহলে আর থাকলো এবং এইটা হবে কি? nf হচ্ছে কত গো? 2। তাহলে 1/2 মাইনাস 1/ এটা হচ্ছে ni এর হোল স্কয়ার। তাহলে এবার কি করব দেখো, এটা তো হাফ আছে, তো হাফ মাইনাস 1/ni স্কয়ারটাকে রাখলাম, ঠিক আছে। তো এটা হবে 1/λ আর। তো ল্যামডার মান বসাবো। ল্যামডার মান কত দিয়েছে? না 4861, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 10টাকে উপর দিকে তুলে দিব, 10 টু দি পাওয়ার 10 হয়ে গেল। আর এর মান কত আছে? না 1.097 10 টু দি পাওয়ার 7। তো 10 টু দি পাওয়ার 7 রাখবো ইন্টু 10 টু দি পাওয়ার 7 রাখবো, দিলে দেখো কেটে যাবে, এটা কাটলো, এটা কাটলো, তাহলে 10 টু দি পাওয়ার 3 হলো। এবার এই জিনিসটাকে আমরা ভাগ করব। তো ক্যালকুলেটর বার করতে হবে। তো ক্যালকুলেটর বাবু বেরিয়ে পড়ো। আচ্ছা ক্যালকুলেটর বাবু বেরিয়ে পড়েছে। তো এবার আমরা এখানে পুট করব, ঠিক আছে। তো 10 টু দি পাওয়ার 3 মানে 1000, তাহলে 1000 লিখে দিলাম 1000 ডিভাইডেড বাই, তো 4861, তাহলে 4861 করলাম, ডিভাইডেড বাই করে দিলাম, ডিভাইডেড বাই আবার আছে 1.097 ইকুয়াল টু মারলাম, তাহলে 0.1875, তাহলে 0.1875 হয়েছে, এটা আমাদের বেরিয়েছে। এবার 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 কি করব দেখো, এটা 1/ni স্কয়ার, এটাকে পাশে আনবো, এটাকে পাশে আনবো। তো এইটা মানে কি? এইটা মানে দেখো হাফ মানে হচ্ছে দশমিক কত, এটা ni, ও এটা স্কয়ার ছিল না, স্কয়ার ছিল, তার মানে 1/4 হবে, ঠিক আছে। স্কয়ার ছিল, nf মানে 2 ছিল, 2 এর স্কয়ার হবে একটা, তাহলে 1/4, আর 1/4 মানে 0.25 মাইনাস এটা কত 1/nf এর হোল স্কয়ার। এবার nf এর হোল স্কয়ার মানে এই পার্টটাকে, ঠিক আছে, দেখো এই পার্টটাকে আমরা এইদিকে আনবো, এইদিকে আনবো, আর এই পার্টটাকে এইদিকে আনবো, দিলে কি হবে না 0.25 মাইনাস 0.1875
ইকুয়ালস টু এটা পাশে এলে প্লাস হবে, তাহলে 1 বাই, ঠিক আছে, ও এটা এনএফ হয়ে গেছে নাকি, এটা এনআই, হ্যাঁ এটা এনআই, 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 ঠিক আছে। তাহলে এটা হবে এনআই এর হোল স্কোয়ার, আর এটি আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো এরপরে দেখো, বা 0.25 মানে মাইনাস 0.1875, এটাকেও আমাকে ক্যালকুলেটরে একটু করতে হবে। 0.25 মাইনাস 1875, দেখো 0.25 মাইনাস 0.1875, ঠিক আছে, 1875 কত, 0.625, 0.625, তাহলে 0.0625 equals to 1 by ni এর হোল স্কোয়ার, implies that ni square equals to 1 by 0.0625, আর এইটা কত হয় জানো তো, এইটা হয় 16 হয়, কত হয় 16। তো দেখবো এটা কি করে 16 হচ্ছে দেখবো। তো চলো, কোথায় গেল ক্যালকুলেটর, ক্যালকুলেটর আউট হয়ে গেল কি, আচ্ছা ক্যালকুলেটরটাকে নিয়ে নিতে হবে আবার, ক্যালকুলেটর, চলো। তো তাহলে 1 ডিভাইডেড বাই 0.0625 ইকুয়ালস টু, দেখো 16 হয়ে গেছে, ঠিক আছে না, 16 হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে 16 হয়ে গেল। এবার দেখো, এবার তাহলে 16 যখন হয়ে গেছে, তাহলে এন আই ইকুয়ালস টু কি হবে, 4 হবে, বেরিয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ট্রানজিশন কোথা থেকে কোথা পর্যন্ত হবে, তাহলে ট্রানজিশন এনআই থেকে এনএফ, তাই তো, এনআই থেকে এনএফ, এই চতুর্থ থেকে এই যে বামার, মানে এইটা হবে ট্রানজিশন, ঠিক আছে। তাহলে ট্রানজিশন কত হবে, কোথায় লিখবো, এইখানে লিখছি আমি। তাহলে ফোর্থ থেকে সেকেন্ড স্তরে হবে আমাদের ট্রানজিশন। তাহলে ট্রানজিশন হবে ফোর্থ টু সেকেন্ড, ক্লিয়ার হয়েছে। তাহলে ট্রানজিশন হবে ফোর্থ টু সেকেন্ড, ক্লিয়ার। ওকে, একটু জানাবে কমেন্টে, একটু জানাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বোঝা যদি কমপ্লিট হয়ে থাকে, বুঝতে যদি পেরে থাকো, তাহলে একটু তাও জানাবে। এবার নেক্সট যাব, এর পরের কোশ্চেনে চলে যাব আমরা, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার, ওকে, কোশ্চেন নাম্বার 3 বলছে হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের শক্তি দেওয়া আছে, কি বললাম, ভৌম স্তরের শক্তি দেওয়া আছে -13.6, পরমাণুটির প্রথম বর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। দেখো এটা তো খুব সহজে বার করা যায়, কিন্তু এই ভৌম স্তরের শক্তি দিয়ে কিভাবে বার করব, তো তার জন্য আমাদেরকে জানতে হবে ওই যে টোটাল এনার্জি যে এক্সপ্রেশন আমরা বার করেছিলাম, মনে আছে, টোটাল এনার্জির এক্সপ্রেশন, ওই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n তম শক্তি স্তরের যে শক্তির যে ফর্মুলা বেরিয়েছিল, কি বেরিয়েছিল, en, তোমরা জানো কি, -13.6 z²/n², ঠিক আছে। তো এটা তো লাস্ট ফাইনাল এক্সপ্রেশন, তো এটা লিখবো না, আমি লিখছি মাইনাস, ওই যে ছিল না জেড ই স্কোয়ার বাই 8πε0 ইন্টু RN, মনে পড়ছে, এরকম একটা ফর্মুলা ছিল। তো এখান থেকে আস্তে আস্তে আমরা করে এসেছিলাম, যখন En ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি দিয়ে RN এর মান বসালে তবে গিয়ে একটা বড় এক্সপ্রেশন বেরাবে, তাতে এই সমস্ত কিছুর মান বসালে -13.6 আসছিল। তাহলে এবার আমার কথা হলো যে এইটা যদি আমাদের ফর্মুলা হয়, আমি এটা কেন বসালাম, আমি তো অন্যভাবেও করতে পারতাম, কিন্তু কোশ্চেনে তোমাদেরকে বলে দিয়েছে যে ভৌম স্তরের শক্তি ধরে সেখান থেকে প্রথম বর কক্ষের ব্যাসার্ধ বার করতে হবে, তাই এভাবে আমরা করলাম। তাহলে এখান থেকে দেখো ইমপ্লাইজ দ্যাট, আমি যদি করব RN প্রথম বর কক্ষের ব্যাসার্ধ, তাহলে R1 যদি লিখবো, তাহলে কি হবে গো, মাইনাস জেড ই স্কোয়ার বাই, তোমাকে আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখি, আর একটু সাজিয়ে লিখলে খুব ভালো হবে, মাইনাস হাফ একটা রাখলাম ইন্টু 1/4πε0,
তাহলে বুঝতে পারলে এই যে 1/8 পাই ইপসাইলন নট একে আমি সাজিয়ে লিখে নিলাম। আচ্ছা, যেহেতু হাইড্রোজেন পরমাণু, আর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হয় গো, Z ইকুয়ালস টু 1 হয়, তাই তো? পারমাণবিক ক্রমাঙ্ক হাইড্রোজেনের কত হয়, 1 হয়, তাহলে এখানে Z ইকুয়ালস টু 1 হবে। তাহলে Z এর মানটা আর বসাবো না, তাহলে E স্কয়ার থাকলো। এবার Rn 1, যেহেতু n ইকুয়ালস টু 1 করেছি, আমি 1 করেছি কারণ বলেই দিয়েছে প্রথম বর কক্ষ, তাহলে প্রথম বর কক্ষের যদি ব্যাসার্ধ নিই তাহলে এখানে En এর জায়গায় E1 এভাবে আসবে। দেখো কথা একদম ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা? এবার En এখানে আমাদেরকে বলে দিয়েছে, En আমাকে E1 বলে দিয়েছে, কত বলে দিয়েছে, -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু আমাদেরকে গিভেন বলে দিয়েছে, ঠিক আছে? তো এটা ধরে আমাদেরকে কোশ্চেনের সলিউশন করতে হবে। চলো এবার আমরা মান বসাবো। তাহলে ইকুয়ালস টু আচ্ছা মাইনাস থাকলো, হাফ থাকলো। আচ্ছা এটার মান কত হয়, এটার মান হয় 1/4 পাই ইপসাইলন নট। এটাকে বলা হয় কি, ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, মানে স্থির তড়িৎ ধ্রুবক, ঠিক আছে? তো এটাকে বলা হয় 9 ইন্টু 10⁹ এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু, দেখো এত ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তো এত ইলেকট্রন ভোল্ট, একে ইলেকট্রন ভোল্টকে আবার জুল করতে হবে, ঠিক আছে? তো অনেক রকম সমস্যা থেকে থাকে, তাই এটাকে ই স্কোয়ার রাখলাম। আর এটাকে আমি করছি, ইর মানটা আমি যদি বলি যে -13.6 ই, তাহলে এত ভোল্ট হবে। ই রাখলাম, ইলেকট্রন ভোল্টকে আমি ভাগ করতে হতো আমাকে ই দিয়ে, হ্যাঁ, দিলে আমাকে জুল বেরোতো। তো আমি এটাকে ই রাখলাম, ঠিক আছে? দিলে ভোল্ট, ভোল্টটা হচ্ছে কি এসআই একক। রাখলে সুবিধা কি না, একটা ই কেটে গেল, আর এই মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এবার আমার কি দাঁড়াচ্ছে দেখো, হাফ থাকলো ইন্টু 9 ইন্টু 10⁹ থাকলো। ইর মান এবার বসাবো 1.6 গুণিতক 10⁻⁻19, আর নিচে আসবে 13.6। তাহলে এটাকে যদি বড় দাগ দিয়ে দিই কোনো অসুবিধা নেই। হয়েছে, হয়েছে, ক্লিয়ার? ওকে, ওকে। এবার এগুলোকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট কিভাবে করব, 9 ইন্টু 1.6 ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা হচ্ছে 13.6 ইন্টু 10⁻⁻, নো আর নো, তাহলে -10 আসবে, ঠিক আছে? -10 আসবে। তাহলে এটা কিসে আসবে, মিটারে আসবে, কারণ এই সবগুলো মিটার এককে আছে। আর এই যে ই, এটাও আমি ভোল্ট একক নিয়েছি, মানে এটা এসআই একক নিয়েছি। তাহলে আর এটা হচ্ছে কি আমাদের দূরত্ব, ব্যাসার্ধ দূরত্ব, তাহলে এটা মিটার এককে এলো। এবার আমাদেরকে ক্যালকুলেটর বার করতে হবে। তো চলো ক্যালকুলেটরে একটু আমরা ক্যালকুলেট করব। তো ক্যালকুলেটর এসে পড়েছে। এবার দেখো, তো এখানে আমরা কি দিব, 9 দিব, মাল্টিপ্লাইং বাই 1.6 দিব, ইকুয়ালস টু মারলাম, ডিভাইডেড বাই 2 আছে, প্রথমে 2 করে ইকুয়ালস টু করে নিলাম, আবার ডিভাইডেড বাই 13.6 দিয়ে ইকুয়ালস টু করলাম। এবার দাঁড়াচ্ছে কি দেখো, এটি ইকুয়ালস টু 0.529 এসেছিল না, দেখো 529, ওকে, 529 ইন্টু 10⁻⁻10 এত মিটার। তাহলে এটাকে আমি লিখতে পারি অ্যাপ্রক্সিমেশনে 53, হ্যাঁ, আর 10⁻⁻10 মিটার মানে কত গো, অ্যামস্ট্রং। দেখো অ্যামস্ট্রং, কত সহজে অঙ্কটা করা গেল। এবার দেখো 1 অ্যামস্ট্রং মানে কত হয় না, 10⁻⁻10 মিটার হয়। তাহলে এই এত মিটারের জায়গায় কি বসাবো, 1 অ্যামস্ট্রং বসাবো, আর এটাই হচ্ছে আমাদের আনসার। বলো কথা একদম ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা? একদম ক্লিয়ার, কথা একদম ক্লিয়ার হয়েছে তো? বোঝা গেছে? আশা করছি অঙ্কটা বোঝা গেছে। একটু দেখো জাস্ট খালি ক্যালকুলেশন, ততটা মানে হিজিবিজি যে সূত্র এটা ওটা ওরকম কিছু নেই, একটাই সূত্র, জাস্ট খালি একটু ক্যালকুলেশন, মানে এই অঙ্কগুলো একটু তোমাকে ক্যালকুলেটরে টিপে করতে হবে, না হলে মানে তুমি মুখে মুখে এগুলোকে করতে পারবে না, ঠিক আছে? এতটা মানে অনেকগুলো ডাটা থাকে, তো দশমিকের সব সংখ্যা টংখ্যাগুলো থাকে, এই হচ্ছে এই অঙ্কের একটু, আর কিছু না। তো যাবো এরপরে নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 দাগের কোশ্চেন। তো 4 দাগের কোশ্চেন দেখো, আজকে তো মাত্র 10খানা কোশ্চেন করবো, ঠিক আছে? তো একটু পেশেন্স রাখো,
আর প্রত্যেকদিন একটু একটু করে অঙ্ক করতে করতে পুরো বইটা কভার হয়ে যাবে, কখন কভার হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। ঠিক আছে, তো চলো আমার সাথে থাকো, আর যেগুলো করাচ্ছি সাথেও তোমরা করতে থাকো। বলছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কোয়ান্টাম স্তর ও ভৌম স্তরের মধ্যে শক্তির ব্যবধান এত হলে ভৌম স্তরের শক্তি কত হবে জানতে চেয়েছে। তো অঙ্কটা দেখবো, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কোয়ান্টাম স্তর ও ভৌম শক্তি স্তরের মধ্যে ব্যবধান দিয়েছে। তাহলে একটু আমি ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি এই এনার্জি লেভেল গুলো। তো প্রথম এনার্জি লেভেল, তার মধ্যে গ্যাপটা অনেক বেশি থাকে, তারপরে কি হবে গ্যাপটা আস্তে আস্তে কমবে, আরো কমবে, এইভাবে কমতে কমতে অসীমে চলে যাবে। তো এটাকে আমরা বলছি n ইকুয়ালস টু 1, এটা হচ্ছে n ইকুয়ালস টু 2, এটা হচ্ছে n ইকুয়ালস টু 3, এটা হচ্ছে n ইকুয়ালস টু 4। এবার এখানে বলেছে যে পরমাণুর তৃতীয় কোয়ান্টাম স্তর ও ভৌম স্তর। তৃতীয় কোয়ান্টাম স্তর মানে হচ্ছে n ইকুয়ালস টু 3, আর ভৌম স্তর মানে হচ্ছে n ইকুয়ালস টু 1। দেখো কথা একদম ক্লিয়ার হয়েছে না, n ইকুয়ালস টু 3 আর n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 3 আর n ইকুয়ালস টু 1। তো এর মধ্যে শক্তিটা কত দেখো আমি লিখছি। তো E1 ইকুয়ালস টু মাইনাস 13.6 এত ইলেকট্রন ভোল্ট। E1 ইকুয়ালস টু মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। E2 ইকুয়ালস টু কি হয় মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আবার E3 ইকুয়ালস টু কি হবে মাইনাস 1.51। ঠিক আছে, সবাই এদিকে লক্ষ্য করো। E4 ইকুয়ালস টু কি হবে বলো মাইনাস 0.85। ঠিক আছে, ওকে। তো এই এনার্জি লেভেল গুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, খুব তাড়াতাড়ি অঙ্ক করতে গেলে তোমাদেরকে এই এনার্জি লেভেল গুলো মনে রাখতে হবে। এই এনার্জি লেভেল গুলো তোমাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কক্ষের শক্তি, দ্বিতীয় কক্ষের শক্তি, এটা হচ্ছে তৃতীয় কক্ষের শক্তি, আর এটা হচ্ছে চতুর্থ কক্ষের শক্তি। ঠিক আছে, ওকে। থিওরি পার্ট যারা পড়নি তারা কিছুই বুঝতে পারবে না, তো থিওরি তো আগে পড়া দরকার, অঙ্ক করতে গেলে আগে থিওরি পড়া দরকার, থিওরি আগে পড়তে হবে, থিওরি না পড়ে কিছুই বোঝা যায় না। তো দেখো n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 4 সমস্ত কক্ষের শক্তিগুলো আমি লিখলাম। এবার তোমাকে বলেছে যে তৃতীয় আর ভৌম স্তরের মধ্যে ব্যবধান, তার মানে E3 মাইনাস E1 ইকুয়ালস টু E3 মাইনাস E1 ইকুয়ালস টু আমরা কি লিখবো 12.1 এত 12.1 ইলেকট্রন ভোল্ট, এটা আমাদেরকে দিয়েছে। তো এবার ভৌম স্তরের শক্তি মানে E1 বার করতে বলেছে, তাহলে কিভাবে বার করব দেখো, E1 এপাশে আসবে, তাহলে E3 মাইনাস 12.1 ইকুয়ালস টু E1। ক্লিয়ার হলো? তাহলে E3 এর মান হচ্ছে কত মাইনাস 1.51, তাহলে মাইনাস 1.51 মাইনাস 12.1 ইকুয়ালস টু E1 হলো। এখান থেকে E1 ইকুয়ালস টু দাঁড়াবে, এটা দেখো মাইনাসে আসবে, মাইনাস কত আসবে 12 1 13, তাহলে 13.5 তাহলে 61 এত ইলেকট্রন ভোল্ট। আর এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখানে একটু বার করে দিতে হবে E3 কি করে এলো। এবার আমরা জানি E3 ইকুয়ালস টু কি গো মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে মাইনাস 13.6 বাই এন স্কোয়ার মানে হচ্ছে কত, এন স্কোয়ার মানে হচ্ছে 3 এর হোল স্কোয়ার মানে 9, আর মাইনাস 13.6 বাই 9 মানে হচ্ছে মাইনাস কত হবে 1.51 এত ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সেই E3 মানটা বসিয়েছি সেখান থেকে। এটা হচ্ছে E1, E1 মানে কি ভৌম স্তরের শক্তি, ভৌম স্তরের, ঠিক আছে
শক্তি, ভৌম স্তরের শক্তি। ঠিক আছে, আচ্ছা যাব এর পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে প্রথম বোর কক্ষকে আমরা কি বলি না R1 বলি, আর এটাকে এ নট দ্বারা সূচিত করা হয়। প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ R1, তাকে এ নট দ্বারা সূচিত করা হয়। ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি 0.53, এত কি হয় এম স্ট্রং দেওয়া আছে। তো এটাকে বসিয়ে নিব। ওকে, তাহলে দ্বিতীয় কোয়ান্টাম স্তরে ইলেকট্রনটি গতিবেগ কত এটা আমাদেরকে জানতে চেয়েছে। তো দেওয়া আছে ইলেকট্রনের ভর, এরকম বিভিন্ন রকম দেওয়া আছে। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে আমরা সহজে করব। অঙ্কটা দেখো সহজে ডাটা বসিয়ে তো করা যায়, কিন্তু এখানে যেহেতু তোমাদেরকে জানতে চেয়েছে গতিবেগ জানতে চেয়েছে, দেখো তোমাদেরকে দিয়েছে প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দিয়েছে, কিন্তু বার করতে বলেছে দ্বিতীয় কোয়ান্টাম স্তরের গতিবেগ, দ্বিতীয় কোয়ান্টাম স্তরের গতিবেগ। তাহলে এখান থেকে আমরা কি জানি Vn ইকুয়ালস টু, আগের দিনের ফর্মুলা আমি আগের দিন বলেছিলাম, Vn ইকুয়ালস টু কত হয়, Vn ইকুয়ালস টু C/137 ইন্টু Z/n হয়। ঠিক আছে, এই যে V এর মান যে বসালাম C/137 Z/n, এখানে কিন্তু এই Rn এর মান কিন্তু মানে পুট করা আছে, মানে দেওয়া আছে। ঠিক আছে, Rn এর মান বসিয়ে এটা আমাদের শর্টকাট বেরিয়েছিল। এটা কিন্তু আগের দিনের ক্লাসে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তো আগের দিনের ভিডিওটা যে যারা দেখোনি তারা দেখে নিবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, স্লাইড এখানে রেডি করা আছে। দেখো এটা হচ্ছে আগের ক্লাসের যে এমসিকিউ করিয়েছিলাম, তার ফার্স্ট স্লাইডে আমি কি করিয়েছিলাম না ফর্মুলাস গুলো করিয়েছিলাম, এখানে লিখিয়েছিলাম। দেখো যে Rn এর মান, দেখো এটা হচ্ছে Rn এর মান। ঠিক আছে, তো এটা হচ্ছে Vn এর মান, এই দেখো Vn এর মান এটা আমাদের বেরিয়েছিল। আর Rn এর মান, দেখো Rn এর মান কত না 0.53 ইন্টু n²/z, আর Vn হচ্ছে C/137 Z/n। আর এগুলো সবটা কিন্তু এই Rn ফারেন এগুলোর মান বসিয়ে তবে গিয়ে বেরিয়েছে। তো এবার যাব আমাদের নেক্সট কোশ্চেন, কত নম্বর স্লাইডে যেন ছিল, হ্যাঁ এইটা। তো দেখো তাহলে এখানে জাস্ট খালি আমরা মান বসাবো। ঠিক আছে, মান বসালে হবে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি, হাইড্রোজেনের ক্ষেত্রে Z ইকুয়ালস টু 1 হয়, H অ্যাটম, H পরমাণু, H পরমাণুর ক্ষেত্রে Z ইকুয়ালস টু 1 হয়। আর N ইকুয়ালস টু কত হয়, N ইকুয়ালস টু দেওয়া আছে দ্বিতীয় কোয়ান্টাম স্তর, এটাকে সেকেন্ড 2 লিখবো। তাহলে ইট ইজ ইকুয়ালস টু, তাহলে বা Vn না V2 লিখবো, বলেছে দ্বিতীয় কোয়ান্টাম স্তরের বেগ V2 লিখবো। V2 ইকুয়ালস টু C/137, এটা 1/2 করলাম, C এর মান বসাবো 3 × 10⁸ ডিভাইডেড বাই, ঠিক আছে এটা কত হবে গো, 3 × 10⁸, এটা নিচে হচ্ছে 137, ঠিক আছে, ইন্টু 2। ওকে, তাহলে এটা বেরাবে কেমন বেরাবে বলো, এটা বেরাবে মিটার পার সেকেন্ড বেরাবে। কি বেরাবে, মিটার পার সেকেন্ড। তো চলো এবার একটু ক্যালকুলেটরে আমরা এটাকে ক্যালকুলেট করে নিব। কত বেরিয়েছে এটা, দেখো 3 ডিভাইডেড বাই 137 ইকুয়ালস টু আমাদের বেরিয়েছে এটা ডিভাইডেড বাই আমরা বসাবো 2, তাহলে আমাদের আসবে 0.0109, 0.0109 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড। কথা একদম ক্লিয়ার হয়েছে। এবার মিটার পার সেকেন্ড 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ড আছে, তো এটাকে আমরা যদি করি সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার। হ্যাঁ কি না, হ্যাঁ বইতে উত্তর দিয়েছে সেন্টিমিটারে। তো ঠিক আছে, চলো বইয়ের উত্তরটা মিলিয়ে দিব আমরা।
তাহলে 10⁸ আছে, দেখো এর সাথে আমি 100 গুণ করে দিলে কত হবে গো? 1.09, তো এটাকে আমি অ্যাপ্রক্সিমেশনে 1.1 করে নিলাম, ইন্টু 10⁶ এত মিটার পার সেকেন্ড। এবার মিটারকে সেন্টিমিটার করলে আবার 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1.1 ইন্টু 10⁷ এত সেন্টিমিটার পার সেকেন্ড হবে, আর এটাই হবে আমাদের আনসার। বলো ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? ওকে, তো এইটা হচ্ছে কি 1.1 ইন্টু 10⁷, 7 না, এটা 8 হবে, 8 হবে, 100 দিয়ে গুণ হবে না, 10⁶ আছে মানে 8 হবে। ওকে, তো সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার করলে কি করতে হবে? মিটার থেকে যদি সেন্টিমিটার, আচ্ছা কোথাও একটা গোলযোগ করলাম কি, এখানে গুণ করেছি, হ্যাঁ ঠিক আছে, মিটার থেকে আমি সেন্টিমিটার করছি, তাহলে মিটার থেকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করতে হয়, করেছি, হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো যাবো নেক্সট কোশ্চেন। ওকে, চলো, বলছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামা শ্রেণীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য এত হলে ওই শ্রেণীর পরবর্তী দুটি তরঙ্গদৈর্ঘ্য কত হবে তোমাকে জানতে চেয়েছে। খুবই সুন্দর একটা কোশ্চেন। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার শ্রেণী বলে দিয়েছে। আচ্ছা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে সবাই জানাবে কিন্তু, বামার যদি হয়, কি বললাম, বামার যদি হয়, বামার, তাহলে এনএফ কত হয় বলো, এনএফ কত হয়, তাড়াতাড়ি বলো এনএফ কত হয়, তারপরে অন্য কথা, আগে বলো এনএফ কত হয়। যদি বামার হয় তাহলে এনএফ কত হয়, আর ততক্ষণে আমি একটু ওই এনার্জি লেভেলটা একটু মানে অঙ্কন করে নিচ্ছি, তোমরা খুব তাড়াতাড়ি করে আমাকে বলো যে যদি বামার হয় তাহলে এনএফ এইটা কত হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি করে বলো, ঠিক আছে, এইভাবে আমি অঙ্কন করছি। আর এরপরে আর একটা লেভেল দিব, এটা হচ্ছে ই ইনফিনিটি, ঠিক আছে, তো এটা হচ্ছে ইনফিনিটি লেভেল, এটা হচ্ছে আমার ইনফিনিটি লেভেল, এটা হচ্ছে n ইকুয়ালস টু 1, এটা হচ্ছে n ইকুয়ালস টু 2, এটা হচ্ছে n ইকুয়ালস টু 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এভাবে অসীম পর্যন্ত চলে গেল, ঠিক আছে, nf ইকুয়ালস টু 2 হবে, ঠিক আছে, বামার শ্রেণী nf ইকুয়ালস টু 2 হবে। এবার দেখো বলছে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য, এটাও তোমরা বলো দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য হলে ট্রানজিশন কার মধ্যে হবে, মানে সংক্রমণটা কার কার মধ্যে হবে, ঠিক আছে, দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য দিয়েছে, দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য মানে ট্রানজিশনটা কার কার মধ্যে হবে, আর এটা বামার দিয়েছে, হ্যাঁ বামার দিয়েছে, বামার, বামার মানে দুয়ে আসবে, বামার মানে দুয়ে আসবে, একদম বোঝা গেছে, বামার মানে দুয়ে আসবে। দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য মানে কথা থেকে কথায় আসবে, দীর্ঘতম মানে এই ট্রানজিশনটা সব থেকে ছোট হবে, সব থেকে ছোট ট্রানজিশন হলে মনে রাখবে, লিখে নাও এগুলো, কিন্তু খাতায় লিখে নাও ভালো করে, ঠিক আছে, যে সব থেকে ছোট ট্রানজিশন, এই যে n ইকুয়ালস টু 3 থেকে n ইকুয়ালস টু 2, এই যে ট্রানজিশন, এই ছোট ট্রানজিশনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কি হবে, দীর্ঘতম হবে, ঠিক আছে। তাহলে ni ইকুয়ালস টু আমরা লিখবো 3, কেন না এখানে লিখে দিব দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, ক্লিয়ার। আচ্ছা এবার ল্যামডা তোমাকে দিয়েছে কত, 6563 এত অ্যামস্ট্রং, ঠিক আছে, এত অ্যামস্ট্রং, তাহলে এটাকে মিটারে বার করব, মিটারে বার করব, মিটারে বার করলে কি হবে, 6563 ইন্টু 10⁻⁻10 এত মিটার, ক্লিয়ার হয়েছে। এবার দেখো এখান থেকে আর বার করে নেব, ঠিক আছে, তো দেখো 1/λ ইকুয়ালস টু আর, ঠিক আছে, 1/nf এর হোল স্কয়ার মাইনাস 1/ni এর হোল স্কয়ার, তাহলে এখান থেকে আর, হ্যাঁ এটা হচ্ছে 1/nf মানে হচ্ছে 1/4 মাইনাস 1/nf মানে 1/9, তাহলে 9×4 = 36 হবে, 5 5 এ 36, তাহলে r ইন্টু 5/36
তো এখান থেকে আর ইকুয়ালস টু আসবে কত 36/5 ল্যামডা, ঠিক আছে 36/5 ল্যামডা। তো এখান থেকে আমাদেরকে বার করে নিতে হবে আর এর মানটা কত হবে। তো 36/5 ল্যামডা 36/5 আর ল্যামডার মান আমরা বসাবো কত, ল্যামডার মান বসাবো 6563 আর 10 টু দি পাওয়ার 10 নিচে আছে, উপরে চলে এলে 10 টু দি পাওয়ার কত হবে গো 10 হবে, তাই তো। আচ্ছা এইটাকে যদি ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেট করো আর এর মান তোমার বেরাবে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত মিটার ইনভার্স। কথা একদম পরিষ্কার হয়েছে, হ্যাঁ কি না একটু আমাকে জানাবে যে স্যার একদম ক্লিয়ার হয়েছে আমাদের, ঠিক আছে ক্লিয়ার, কথা একদম পরিষ্কার হয়েছে। ওকে, এটাকে আমি ব্যারিকেড করে দিলাম। তো এইখানে আমাদের আর এর মান বেরিয়ে গেল, এটুকু আমি ব্যারিকেড করে দিলাম। এবার আমাদেরকে বার করতে হবে পরবর্তী দুটি শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে। পরবর্তী দুটি শ্রেণী মানে হচ্ছে এই যে 4, মানে সংক্রমণ যদি 4 থেকে 2 হয় তখন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি 5 থেকে 2 আসে সংক্রমণ, তাহলে তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বার করতে বলেছে। তো দেখো আমরা এখানে এভাবে করব 1/λ4 করলাম, 4 মানে 4 নম্বর থেকে যদি সংক্রমণটা হয়, মানে এটা তো দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে 3 থেকে এসছে, তাহলে পরবর্তী দুটি তরঙ্গ দৈর্ঘ্য মানে কত হবে λ4 থেকে 1 4 থেকে 2 বামার মানে 4 থেকে 2, তারপরেরটা হবে 5 থেকে 2, ঠিক আছে। তো চলো 1/λ4 ইকুয়ালস টু আর লিখলাম এটা হবে 1/nf এর হোল স্কয়ার। হ্যাঁ, তো এখানে একদম ডাইরেক্ট ফর্মুলা বসাচ্ছি আমি, nf এর হোল স্কয়ার মানে 2 এর হোল স্কয়ার হলো মাইনাস 1 বাই এটা কি হবে বলো তো ni মানে কত 4 এর হোল স্কয়ার, 4 মানে এটা কত 4 এর হোল স্কয়ার। তাহলে এইটা ইকুয়ালস টু আর থাকলো 1/4 মাইনাস 1/16, তাহলে নিচে হবে যদি লসাগু করা যায় 16 হবে। হ্যাঁ, তাহলে এটা হবে 3/16 আর ইন্টু লসাগু করলে 3/16, নিচে 16 উপরে হচ্ছে 4 কে 4 4 16 আর 16 কে 16 4 মাইনাস 1 মানে 3/16। তাহলে এখান থেকে λ4 এর মান বেরাবে, এটাকে কি করতে হবে উল্টে দিতে হবে, ঠিক আছে। তাহলে উল্টে দিলে এটা কি হবে 16/3r, তাহলে ঠিক আছে 16/3r। তো এখান থেকে আমরা মান বসাবো 16/3 ইন্টু আর এর মান কত গো, আর এর মান এক্ষুনি বার করলাম 1.097 আর 10 টু দি পাওয়ার 7 টাকে যদি উপরে তুলে দিই 10 টু দি পাওয়ার -7 ইকুয়ালস টু, দেখো এটা যদি ক্যালকুলেটরে আমরা করি তাহলে কত আসছে দেখো 16 ভাজিত 3 করব, হ্যাঁ ডিভাইডেড বাই আবার করব 1.097 ইকুয়ালস টু, তাহলে আমাদের কত মান বেরালো না কত বেরালো 4.8617, 4.861 পর্যন্ত নিই 861 ইন্টু 10 টু দি পাওয়ার -7, তাহলে এত মিটার। আর এটাকে যদি আমি এভাবে লিখবো যে 4861, তো এখানে কি করলাম 1000 দিয়ে আমি গুণ করেছি, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে এটা কি হবে 10 টু দি পাওয়ার 1000 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করা, উপরে গেলে 10 টু দি পাওয়ার -3, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার -10 মিটার, আর মানে এটা মানে এত অ্যামস্ট্রং, তাহলে 4861 এত অ্যামস্ট্রং। এবার যাবো এর পরের কোশ্চেন দেখো, হ্যাঁ এবার বলেছে পরবর্তী দুটি, এটা তো একটা গেল, আরো একটা একই রকম ভাবে বার করতে হবে। তো আর একটা কি 1 বাই মানে আবার লিখছি আবার 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 কি লিখবো 1/λ5 ইকুয়ালস টু কি লিখবো গো আর লিখবো, যেহেতু বামার তাহলে 1/2 এর হোল স্কয়ার মাইনাস 1/5 মানে এটা 5 এর হোল স্কয়ার হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে আর ইন্টু 1/4 মাইনাস 1/20,
5 25, তাহলে 25 তারে এটা হবে 100 হবে, 100 হবে, তাই তো 100 হবে। তাহলে 25 মাইনাস 4 এটা 21 হবে, তাই তো 25 তারে 100 হবে, 100 হবে। তাহলে 4 25 100, 25 মাইনাস 1, হ্যাঁ 4 25 100, 25 25, তাহলে 24 হবে। হ্যাঁ 24 আর বাই এটা কত হবে 25 হবে। তাহলে ল্যামডা 5 ইকুয়ালস টু কি আসবে গো 25 ডিভাইডেড বাই 24 আর, তাহলে 25 বাই নিচে আসবে 24 আর এর মান বসাবো একই রকম ভাবে 1.097 আর উপরে যেমন ছিল 10⁻⁻7। এবার দেখো এটার মান কত বেরোচ্ছে। তো এটার মান কত বেরোচ্ছে একটু আমরা ক্যালকুলেটরে এটাকে সাহায্য নিব। হ্যাঁ তোমরাও মোটামুটি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। 25 ডিভাইডেড বাই এটা হবে 24 ইকুয়ালস টু, হ্যাঁ তাহলে এটা দাঁড়ালো ডিভাইডেড বাই কত আসবে না 1.097, ঠিক আছে 0.945 এটা আসছে, তাই তো আচ্ছা দেখো দেখি এটা ঠিকঠাক হলো কিনা। ও সরি এটা তো 24 হবে না, এলসিএম এখানে ভুল হয়েছে। দেখো এটা এটা 4 হয়েছে, তো দেখো 4 হয়েছে, তাহলে 4 25, 25 4 100, 4 মানে 21 হবে, 21 হবে, এটা 21 হবে, ঠিক আছে 21 হবে, এটা হচ্ছে 21। তাহলে এটা আমাদের কি হবে 21 হবে, ঠিক আছে 21। তাহলে এবার একটু ক্যালকুলেটরের সাহায্য নিই, তাই তো ক্যালকুলেটর বাবু তুমি কোথায় চলে গেলে, হ্যাঁ ক্যালকুলেটর হলো। তাহলে 25 ডিভাইডেড বাই 21, ঠিক আছে ডিভাইডেড বাই ওহো আচ্ছা আমি বারবার ভুল করছি, এখানে 25 লিখেছি কেন আমি, এখানে 25টা লিখলাম কেন বলো তো, এটা এলসিএম এ তো 100 হচ্ছে না, 25 লিখেছি কেন, এটা তো 100, এলসিএম তো 100 বললাম, 100, তো 100, ঠিক আছে ঠিকঠাক করে করবে এলসিএমটা, এলসিএম ঠিকঠাক করে করলে সব ঠিকঠাক হবে। তাহলে এটা 100, আর আরেকবার চেক করে নিচ্ছি আমি, 4 25 100, 25 4 100, 25 থেকে 4 গেলে 25 থেকে 4 গেলে 21, হ্যাঁ ঠিক আছে। তাহলে তো 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 হ্যাঁ এবার ক্যালকুলেটরে এটাকে পুট করতে হবে। তাহলে দেখো 100 ডিভাইডেড বাই কত হবে গো বাই 21 হবে, তাই না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হয়ে গেল ডিভাইডেড বাই 1.097, ঠিক আছে তাহলে আমার এলো কত 4.340, এটা এসছে আমার, ঠিক আছে তো 4.340, 4.340 ইন্টু 10⁻⁻7, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখান থেকে লিখছি আমি ইকুয়ালস টু 4.340 ইন্টু 10⁻⁻10 এত মিটার, আর এইটা মানে হবে 4340 এত অ্যামস্ট্রং। তাহলে এই যে দুটো আমাদের উত্তর বেরোলো, এইটা হচ্ছে এইটা, ঠিক আছে আর একটা হচ্ছে এইটা, এবং দুটো উত্তর আমাদের বইয়ের উত্তরের সাথে মিলে গেছে, ঠিক আছে বলো একদম ক্লিয়ার হয়েছে তো কিভাবে করলাম বুঝতে পারলে, আর মাত্র 4খানা করব, ঠিক আছে তো যেহেতু প্রবলেম সেটের অঙ্কগুলো একটু লেন্দি হচ্ছে, ক্লাস ছিল তাই দেরি হয়ে গেছে আসতে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, যখন থেকে আসছো তখন থেকে রেডি করো, বাট এগুলো কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে আমি কনসেপ্টটাকেও বোঝাচ্ছি সাথে সলিউশনটাকেও করছি, ঠিক আছে তো ধীরে ধীরে একটু করছি, কারণটা হচ্ছে তোমরা যেন বুঝতে পারো, একটা অঙ্কের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয় না, তাহলে দেখবে ওই যে ক্লিয়ার কনসেপ্ট ওইটুকু নিয়ে পরবর্তীকালে তোমরা বাকি কয়েকটা অঙ্ক অনায়াসে করে নিতে পারবে। তাহলে অহেতুক অঙ্ক ভয় না করে একটা অঙ্ক করবে,
একদম সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে করবে, আর ওই ক্লিয়ার কনসেপ্টটা তোমাদের বাকি 4টা 5টা অঙ্ক করতে খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো আশা করছি 6 দাগের অঙ্কটা একদম ক্লিয়ার হয়েছে সবার। তো যাব এর পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলছে একটু পড়ো সবাই মিলে। বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বরকক্ষের ব্যাসার্ধ দিয়েছে। প্রথম বরকক্ষের ব্যাসার্ধ এটাকে আমরা কিভাবে লিখি? আমরা বলেছি এটাকে R1 বা এ নট বলবো। ঠিক আছে, বোহর্স রেডিয়াস বলা হয়, একে কি বলা হয়? বোহর্স রেডিয়াস। এইটা ইকুয়ালস টু 0.53 এত অ্যামস্ট্রং। পরমাণুটির ভৌম স্তরের শক্তি নির্ণয় করতে বলেছে। তো ভৌম স্তর মানে হচ্ছে E1 তোমাকে বার করতে বলেছে। E1 কত হবে? এই অঙ্কটা একটু আগে দেখো আমরা করছিলাম এক্স্যাক্টলি পুরো এইরকম টাইপের অঙ্ক। একটু আগে আমরা কত দাগের অঙ্ক একটা করছিলাম যেন, ওই যে ইর মানটা বসিয়ে করলাম না, এই যে অঙ্ক হচ্ছে এইখানে 3 দাগের অঙ্ক, এক্স্যাক্টলি 3 দাগের অঙ্ক। আর এই অঙ্কটা, এই 7 দাগের অঙ্কটা এক্স্যাক্টলি সেম টু সেম, ফর্মুলা সেম, একদম সেম। তো যে বড় ডেরিভেশনটা করা হয়েছিল না, এনার্জির যে বড় ডেরিভেশনটা করা হয়েছিল, ই এনার্জি এক্সপ্রেশন যে -13.6 z²/n², সেই এক্সপ্রেশনের দেখবে আমাদের ওই কোনো একটা লাইনে মানে E ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, ওটা লিখে যখন ডেরিভেশন করা হচ্ছে ওই লাইনে একটা লাইন আমাদের বেরিয়েছিল এটাই, যে -ZE²/8πε0 এটা একটা বেরিয়েছিল, যে -ZE²/8πε0 তো এই সূত্রটা দিয়ে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, চলো। তো চলে যাব এর পরের কোশ্চেন, Z²/8πε0 তাহলে এখান থেকে আমরা লিখব কি? En ইকুয়ালস টু -ZE²/8πε0 ক্লিয়ার হয়েছে? ফর্মুলা কোথা থেকে পেলাম? ফর্মুলা পাওয়া হয়েছে যে হাইড্রোজেনের n-তম কক্ষের যে মোট শক্তির যে ফর্মুলা, মোট শক্তির যে ফর্মুলার যে রাশিমালা, ওখানেই কিন্তু এই সূত্রটা আছে। এখানে Rn এর মান বসালেই তোমাদের একটা বড় মানে বড় একটা রাশি আসবে, আর সেখানে প্রত্যেকটা রাশি হচ্ছে ধ্রুবক, কেবলমাত্র Z² আর n² কে ছেড়ে, এবং বাকি ধ্রুবকগুলোর মান বসিয়ে দিলে চলে আসবে -13.6 Z²/n²। ঠিক আছে, যদি অসুবিধা হয় পাশে তোমাদের নোটস বা বই দেখতে পারো যে ফর্মুলাটা কিভাবে ডেরিভেশন হয়েছে। আমরা যেহেতু এখানে থিওরি করছি না, আমরা যেহেতু নিউমেরিক্যাল করছি, তাই ফর্মুলাটাকে পিক আপ করলাম। ঠিক আছে, পরবর্তীকালে যখন থিওরি ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড হবে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার দেখো, এখান থেকে আমাদেরকে বলেছে ভৌম শক্তি স্তর মানে E1 বার করতে বলেছে। তো এটাকে ইমপ্লাইজ করব আমরা, ইমপ্লাইজ দ্যাট, হ্যাঁ এখানে Z ইকুয়ালস টু 1, কারণ হচ্ছে কি না H অ্যাটম, H অ্যাটম, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে Z ইকুয়ালস টু কি হবে? 1 হবে। তো একদম ক্লিয়ার হয়েছে আশা করি। এখান থেকে বার করতে বলেছে ভৌম শক্তি স্তরের শক্তি মানে ইলেকট্রন ভোল্ট এককে বার করতে বলেছে। তো দেখো কিভাবে আমরা বার করব ইলেকট্রন ভোল্ট এককে। তো En ইকুয়ালস টু মাইনাস E² রাখলাম বাই, আচ্ছা এটাকে একটু আর একটু সাজিয়ে লিখি দিলে ভালো হবে, এটাকে -½ রাখলাম, দিয়ে করছে কি না 1/4πε0। দেখো করে নিলাম 8πε0 কে এভাবে লিখে নিলাম, জেড তো 1, তাহলে E² বাই নিচে আসবে R1, এটা আসবে কত? Rn এটা আসবে। এবার দেখো এগুলোকে 1 করে দিব। ঠিক আছে, যেহেতু আমাকে E1 বার করতে বলেছে, তাহলে এটাকে 1 করে দিলে, হ্যাঁ এটাকেও আমাকে 1 করতে হবে, Rn কেও কি করতে হবে? 1 করতে হবে, করে দিলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ইকুয়ালস টু, এবার দেখো এই E² এর মানটা খালি পুট করে দিলেই কিন্তু উত্তর। ঠিক আছে, তো হ্যাঁ তবে ইলেকট্রন ভোল্ট এককে বার করতে বলেছে, ইলেকট্রন ভোল্ট, তাহলে একটা E কে রেখে দিলেই তো উত্তর হয়ে যাবে, তাই না? একটা E কে রেখে দিলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাওয়ার কথা। দেখো তো -½ থাকলো,
দেখো 1/4 নট মানে হচ্ছে 9 ইন্টু 10⁻9। এবার এখানে একটা ইর মান বসাবো, ই মান একটা বসাবো, একটা ই কে দূরে রাখবো, দিলে এই টোটালটা ইলেকট্রন ভোল্ট এককে চলে আসবে, ঠিক আছে। বাই আর ওয়ান এর মান কত না, আর ওয়ান এর মান কত, আর ওয়ান এর মান দেওয়া আছে 0.53 ইন্টু 10⁻, কত আর ওয়ান এর মান, হ্যাঁ -10, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু -হাফ থাকলো ইন্টু 9। আচ্ছা একটু ভালো করে একটু লিখে ফেলছি, দেখো একটু একটা দাগ দিয়ে লিখি, একটা দাগ দিয়ে দিচ্ছি আমি। 9 ইন্টু 10⁻9 মাল্টিপ্লাইং বাই 1.6 গুণিতক 10⁻⁻19 বাই 2 গুণিতক 0.53। আচ্ছা 10 আছে উপরে, নিচে আছে, উপরের দিকে তুলে দিলাম, ইন্টু 10⁻10 হলো, আর ইটা থাক, এইটার মান কিন্তু ভোল্টে বেরাবে, আর ই ইলেকট্রন ভোল্ট মানে শক্তি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আরো একটু সিম্পলিফাই যদি আমি করি, -9 ইন্টু 10 লিখবো না, পাওয়ার লিখবো না, ঠিক আছে। 9 ইন্টু এটা করব 1.6 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.53, ঠিক আছে। মাল্টিপ্লাইং বাই, দেখো 10 আছে, হ্যাঁ পাওয়ার গুলো আবার গুণ করব, 10⁻9 আছে এখানে, 10⁻10 আছে, তাহলে 10⁻19 হয়ে গেল, আর 10⁻−19, আচ্ছা এটাকে একটু মুছে আর একটু করি, হ্যাঁ 10⁻−19, তাহলে টোটালটা কি হবে 1 হয়ে গেল, 10⁻19 মাইনাস 10⁻19 10⁻0, তার মানে 1 হয়ে গেল। তাহলে শুধুমাত্র এইটুকু থাকলো নাকি, শুধুমাত্র এইটুকু থাকলো আমাদের। তাহলে এখান থেকে আমরা ইটাকে বসিয়ে রাখবো, ইকুয়ালস টু এত, এত ভোল্ট হবে, এটা কিন্তু ভোল্ট হবে, তাই তো, ই থাকলো, তাহলে এত ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। তাহলে এইটার মান ই কে রাখলাম, তাহলে এটা ভোল্ট এককে বেরালে ইভি করে দিলাম। তাহলে এবার দেখো, এবার আমরা এটাকে কি করব, ক্যালকুলেটরে সাহায্য নিব। তাহলে কত বেরিয়েছিল, 9 মাল্টিপ্লাইং বাই 1.6, 9 মাল্টিপ্লাইং বাই 1.6 ইকুয়ালস টু করলাম, ডিভাইড বাই 2 করলাম, ডিভাইডেড বাই কত না 0.53 করলাম, তাহলে কত বেরিয়েছে 13.58 বেরিয়েছে, ঠিক আছে। চলো তাহলে 13.58 বসাবো, -13.58 ইলেকট্রন ভোল্ট, যেটা 13.6 এর সাথে সমান। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার নাকি, এটা হচ্ছে আমাদের আনসার, এবং এটা মিলে গেছে। দেখো অঙ্ক বোঝা গেল হ্যাঁ কি না একটু আমাকে জানাবে, আর জাস্ট খালি ফর্মুলাই বসালাম, আর অঙ্ক যদি এরকম একটু ঘুরিয়ে দেয় তার জন্য আমাদেরকে অনেক ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে, ফর্মুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। যাব নেক্সট কোশ্চেনে, যাব বলো নেক্সট কোশ্চেনে যাব, চলো যাই নেক্সট কোশ্চেন। গৌতম ওঝা বলছে হ্যাঁ ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। তো আর দুটো কোশ্চেন, এটা হয়ে গেলে আর দুটো কোশ্চেন আজকে দিলে আজকের মতন শেষ করব। চলো আর দুটো কোশ্চেন ফটাফট করে করব। বলছে হাইড্রোজেনের জন্য রিডবার্গ ধ্রুবকের মান দিয়েছে, রিডবার্গ ধ্রুবক হচ্ছে কি আর, তো আর এর মান কত 109737 সেন্টিমিটার ইনভার্স। বাচ্চারা এইখানে ঘাবড়ে যায় যে সেন্টিমিটার ইনভার্স দিয়ে দিয়েছে, অঙ্ক কি করে করব, আমরা মিটার দিয়ে সব জানি। তো এখানে একটু বলে দিই, 1 সেন্টিমিটার মানে কত মিটার হয় গো, 10⁻⁻2 মিটার হয়। এবার 1 সেমি টু দি পাওয়ার মাইনাস যদি হয়, তাহলে 10⁻⁻2 মিটার টু দি পাওয়ার -1, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে 10⁻2 মিটার ইনভার্স। দেখো এই ক্যালকুলেশন বুঝতে পারলে হ্যাঁ কি না, এইখানে একটা আমি ডেরিভেশন করালাম, আর এই যে জিনিসটা হ্যাঁ একটু রেড কালার করে দিই, হাইলাইটেড হবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে কিভাবে, 1 সেন্টিমিটার ইনভার্স ইকুয়ালস টু 1 সেন্টিমিটার ইনভার্স ইকুয়ালস টু 100 মিটার ইনভার্স হচ্ছে, কিভাবে হচ্ছে করে দিলাম। তাহলে এইটা ইকুয়ালস টু আমরা কি করব, 100 দিয়ে একটা গুণ করব, দিলে মিটার ইনভার্স হবে। তাহলে 10
9737 মিটার ইনভার্স। ঠিক আছে, বামার বর্ণালীর নিঃসৃত বিকিরণের হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের মান, হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দুটো কথা আমাদেরকে বলেছে, এক হচ্ছে বামার বলেছে, আর বলেছে কি হ্রস্বতম। ঠিক আছে, হ্রস্বতম বলেছে। আচ্ছা, তাহলে বামার বলেছে মানে এখানে n ইকুয়ালস টু nf ইকুয়ালস টু কত হবে, লাইম্যান বামার এরা 2 হবে। আর যেহেতু হ্রস্বতম বলেছে তাহলে ni কত হবে, হ্রস্বতম মানে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, হ্রস্বতম মানে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, আর ছোট তরঙ্গ দৈর্ঘ্য মানে ট্রানজিশনটা কি হবে, বড় হতে হবে। তাহলে ni ইকুয়ালস টু কি হবে, ইনফিনিটি হবে। বলো বোঝাতে পারলাম কি? বামার মানে তো এটা হচ্ছে n ইকুয়ালস টু 2, আর হ্রস্ব মানে হচ্ছে কি হবে, হ্রস্ব মানে হচ্ছে ni ইকুয়ালস টু ইনফিনিটি থেকে ট্রানজিশনটা হবে। তো এবার ফর্মুলা বসাবো যে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু r ইন্টু 1 বাই n f এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই n i এর হোল স্কোয়ার। দেখো ক্লিয়ার হচ্ছে তো, ধীরে ধীরে সব ক্লিয়ার হচ্ছে তো কনসেপ্ট গুলো। তরঙ্গ দৈর্ঘ্যের মান বার করতে বলেছে, ল্যামডাকে এপাশে রাখবো, এপাশে ক্যালকুলেশন গুলো আমরা করে যাব। তো আর থাক 1 বাই n f হচ্ছে 2, তাহলে 2 এর হোল স্কয়ার মানে 1 এর 4, n i হচ্ছে কি ইনফিনিটি, 1 বাই ইনফিনিটির হোল স্কয়ার, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এটা হলো r বাই 4। তাহলে ল্যামডা ইকুয়ালস টু হবে 4 বাই r। ঠিক আছে, তাহলে 4 ডিভাইডেড বাই r এর মান হচ্ছে কত, 1.097। এতক্ষণে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, ইন্টু 10 টু দি পাওয়ার 7, সমস্ত ডাটা যেন মুখস্থ হয়ে যায়। আর এর মান ঠিক আছে, তো এইচ এর মান, হ্যাঁ এইচ মানে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এইচ এর মান, হ্যাঁ এনার্জি en এর মান, r1 মানে হচ্ছে প্রথম বোরের যে ব্যাসার্ধ 0.53 অ্যামস্ট্রং, এগুলো একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, চলো তো এবার ক্যালকুলেটর বাবা জীবনের সাহায্য নিব। তো কাম ক্যালকুলেটর বাবা জীবন, তো ক্যালকুলেটর বাবা জীবন এসছে। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটর বড় হয়ে গেল। আচ্ছা চলো, তো দেখো এবার ক্যালকুলেটরে আমরা এগুলোকে পুট করব। কিভাবে পুট করছি দেখো, 4 ডিভাইডেড বাই 1.097। ঠিক আছে, কত বেরোলো, 3.646, 3.646, 3.646। এই 7টা উপরে গেলে 10 টু দি পাওয়ার -7 এত কি হবে গো, মিটার হবে, কারণ আমরা সবটা কিন্তু মিটার এককে করছি। তাহলে এখানে আমি 1000 দিয়ে গুণ করব, তাহলে 3646 ইন্টু 10 টু দি পাওয়ার, 1000 দিয়ে গুণ করেছি মানে 1000 দিয়ে ভাগ করতে হবে, -10 মিটার। তাহলে উত্তর কি বেরাবে, 3646 এত মিটার মানে হচ্ছে অ্যামস্ট্রং, তাহলে এত অ্যামস্ট্রং। ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না বলো? ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের উত্তর, এবং উত্তর মিলে গেছে পুরোটা। হয়েছে, যাব এর পরের কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন দিলে আমাদের আজকের মতন রিমেইনিং আর একটা মাত্র কোশ্চেন বাকি থাকবে করার জন্য। ঠিক আছে, তো চলো বলেছে কি বলেছে পড়ো। বলছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি দিয়েছে, উত্তেজিত অবস্থায় শক্তি দিয়েছে এত। বোরের তত্ত্ব থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এই অবস্থায় কত হবে। দেখো এই অঙ্কগুলো না খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো তোমাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য। কার জন্য, ফর ফাইনাল এক্সামিনেশন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলো। আচ্ছা দেখো কিভাবে বার করতে হয়। তো এর জন্য ওই ট্রানজিশন লাইন যেগুলো আমি একটু আগে তোমাদেরকে টেনে এগুলো দেখিয়েছি, এই ট্রানজিশন লাইনগুলো তোমরা এভাবে টানবে। ঠিক আছে, এভাবে ট্রানজিশন লাইনগুলো। এবার এখানে দেখো এটা তো n1, n1 ইকুয়ালস টু 1, সরি n ইকুয়ালস টু 1, এটাকে n1 বলা হচ্ছে। তো n ইকুয়ালস টু 1, এটাকে n ইকুয়ালস টু 2 বললাম, n ইকুয়ালস টু 3 বললাম, n ইকুয়ালস টু 4 বললাম।
তো ই এন মানে এন তম পক্ষের শক্তি কত হয় না -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেড হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য 1, তাহলে এটাকে যদি E1 E2 E3 এখান থেকে যদি আমি বলি E1 ইকুয়াল টু কত হবে গো, এটা হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে এটা হবে -13.6। E2 কত হবে, E2 হচ্ছে -13.6 বাই, হ্যাঁ এটা কত হবে 2 এর হোল স্কয়ার, তাহলে এটা হবে -3.4, সবই কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে, হ্যাঁ ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে E3 কত হবে -13.6 বাই 3 এর হোল স্কয়ার, তাহলে এটা হবে -1.51 ইলেকট্রন ভোল্ট। তাহলে E4 কত হবে -13.6 বাই 4 এর হোল স্কয়ার মানে 16, তাহলে এটা হবে -0.85 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে E5 কত হবে -13.6 বাই 5 এর হোল স্কয়ার, তাহলে এটা হবে -0.54 ইলেকট্রন ভোল্ট। তাহলে E4 আরো একটা লাইন আমরা এখানে ড্র করব, এটা হচ্ছে E5, এটা হচ্ছে কি n ইকুয়ালস টু 5, আর এগুলো হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, এটা হচ্ছে E4, আর এটা হচ্ছে E5, আর প্রত্যেকটা এনার্জি আমি কিন্তু এখানে ডেরিভেশন করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার এটাকে একটু রাফ ওয়ার্ক করে দিলাম, এই গেল। তো এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে, এগুলো টোটাল এইটুকু যে জিনিস এই যে করলাম এগুলো কিন্তু মনে রাখবে যেন অনায়াসে তুমি নিজে করতে পারো। আচ্ছা, তো একদম ক্লিয়ার হয়েছে। তো E1 E2 E3 তোমাকে যদি বলে তাহলে শক্তিগুলো কত হয় -13.6 হয় E1, E2 কত হয় -3.4 হবে, যদি E3 বলে তাহলে -1.51, যদি E4 বলে তাহলে -0.85, যদি E5 বলে তাহলে -0.54, এগুলো যেন মনে থাকে। এবার প্রশ্নে আসো, তো এখান থেকে আমরা বার করে নিব, ঠিক আছে। ই এটা ডেল্টা ই যদি বলছে শক্তি স্তর দিয়েছে এটা, তো আমরা তো ধরো মনে করি এটা এটা মনে থাকলো, এটা তো মনে থাকলো। এবার দেখো এখানে শক্তি স্তর তোমাকে বলে দিয়েছে, তো ই ইকুয়ালস টু ইকুয়ালস টু, আচ্ছা আমরা কি জানি যে ই এন ইকুয়ালস টু -13.6 বাই জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তো জেড ইকুয়ালস টু 1, তাহলে জেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি, নাও লিখতে পারি, ঠিক আছে, লিখলাম না। আচ্ছা দেখো এটা কিন্তু তোমাদের জানার জন্য বললাম, অঙ্ক তাড়াতাড়ি করার জন্য, এটা কিন্তু এই অঙ্কটা কেমন হচ্ছে এবার দেখো তোমরা, হলো। এবার আগে আমাদেরকে তো এন বার করতে হবে, তো এন কি করে বার করব, তো ই এন দিয়েছে 0.54, আমরা জানি না এটা কততম শক্তি, আমরা তো জানি না কত নম্বর, হ্যাঁ কিন্তু আমরা কিন্তু এই যে বলে দিলাম E5 হবে এটা, ঠিক আছে। আমরা মানে যেহেতু মনে আছে বা এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো আমি এক্ষুনি ডেরিভেশনটা করে দিলাম, মনে রাখতে হবে যেন বলার সাথে সাথে আমাদের মাথায় যেন চলে আসে এটা হচ্ছে 5 নম্বর মানে কক্ষপথের শক্তি। ক্লিয়ার হয়েছে? তবুও অঙ্ক যদি তোমাদেরকে জানতে চায় তো করে দেখাতে হবে না। তো দেখো, তো এটা বসালাম ইকুয়ালস টু -13.6 বাই এন স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে গেল, এখান থেকে এন স্কোয়ার ইকুয়ালস টু 13.6 বাই 0.54, ঠিক আছে। তো এইটার মান কত 13.6 বাই 0.54, তো হেল্প নিতে হবে তো কার, ক্যালকুলেটর বাবা জীবন, তাই তো, ঠিক আছে চলো, তো এখানে হেল্প নিয়ে নিচ্ছি আমরা। 13.6 ডিভাইডেড বাই কত হবে 0.54, তাহলে কত হলো গো 25 হলো, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটে কত হলো 25, তাহলে 25 হয়েছে, ঠিক আছে। তাহলে যদি 25 হয় তাহলে n ইকুয়ালস টু কত হবে বলো, তাহলে বা n ইকুয়ালস টু কত হবে, n ইকুয়ালস টু 5 হবে, তাহলে n এর মান 5 বেরিয়ে গেল। এবার বলেছে কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ কি হয় বলো, কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু মানে L5 হবে, যেহেতু মানে পঞ্চম পক্ষের আমরা কৌণিক ভরবেগ বার করছি L5,
L5 ইকুয়ালস টু, আমরা L সমান কি জানি, ফর্মুলা কি, L ইকুয়ালস টু, হ্যাঁ N ইকুয়ালস টু NH বাই 2 পাই, এটা তো আমাদের ফর্মুলা। তাহলে L5 ইকুয়ালস টু কি হবে, 5H বাই 2 পাই। তাহলে 5 গুণিতক 6.62 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড বাই 2 গুণিতক 3.14। এবার দেখো এগুলোকে আমাদেরকে একটু ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে। চলো একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এটাকে একটু ক্যালকুলেট করে নিই। দেখো তো ক্যালকুলেটর নিয়ে চলে এসেছি, ঠিক আছে। চলো এগুলোকে মান বসাবো। তাহলে প্রথম মান হচ্ছে কত, এগুলোকে মুছে নিই, 5 গুণিতক 6.62 হলো ইকুয়ালস টু মারলাম, ডিভাইডেড বাই ইকুয়ালস টু সরি, তাহলে আবার একবার করতে হবে, 5 ইন্টু 6.62 ইকুয়ালস টু করলাম 5 ইন্টু 6.62 ডিভাইডেড বাই 2 করলাম ডিভাইডেড বাই 3.14 ইকুয়ালস টু, তাহলে 5.27 এটা আমাদের বেরিয়েছে, ঠিক আছে। এটাকে 6-3 করে দিলে ঠিকঠাক উত্তর একদম আমাদের উত্তরের মতন চলে আসবে। যদি 6.63 করি তাহলে একদম উত্তর চলে আসবে, ঠিক আছে। 6.63 গুণিতক 5 করলাম ভাজিতক 2 করলাম ভাজিতক 3.14 করলাম, দেখো 5.278 হয়েছে, অ্যাপ্রক্সিমেশনে একই আসছে। চলো তাহলে এখানে আমরা লিখবো কত, 5.2 তাই তো 78 মানে 28 আর কি, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 এত এত কি আসবে, জুল সেকেন্ড, ঠিক আছে। এইচ এর যা মান অ্যাঙ্গুলার মোমেন্টামের তা মানও সে একই, ঠিক আছে। এটাও একটা কোশ্চেন হতে পারে যে কৌণিক ভরবেগ, কি বললাম, কৌণিক ভরবেগ আর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক এদের মাত্রাও একই, এদের এসআই এককও একই, মানে এল এর মাত্রা সমান কি হবে, প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মাত্রা, এটা হবে, ঠিক আছে। আর এককটা হচ্ছে কি, জুল ইন্টু সেকেন্ড। তো আশা করি অঙ্কটা একদম বোঝা গেছে, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ সুন্দরভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করলাম। আর এখানে এই এনার্জি স্তর গুলো যেভাবে বললাম এভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কক্ষে কত, -13.6, সেকেন্ড কক্ষে কত, -3.4, থার্ড কক্ষে কত, -1.51, ফোর্থ কক্ষে কত, -0.85, ফিফথ কক্ষে কত, -0.54। আর এভাবে যদি মনে রেখে দাও না, তাহলে দেখবে অনেক অঙ্ক খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো যাব এর পরের কোশ্চেন, এবং এটা হচ্ছে আজকের জন্য লাস্ট কোশ্চেন, আজকে এই পর্যন্তই আমরা করব, দিয়ে আমরা দি এন্ড করব, ঠিক আছে। ওই 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমরা শেষ করলাম, আজকে করব। তো 10 দাগের কোশ্চেন পড়ো, বলছে হাইড্রোজেনের লাইমেন শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলির মান নির্ণয় করো। কি বলেছে, লাইমেন। দেখো তোমরা নিজেরা পেরে যাবে, কারণ এই সেম অঙ্ক একটু আগেই আমি করিয়েছি বামারের ক্ষেত্রে, বামারের সর্বোচ্চ সর্বনিম্ন করালাম, তো লাইমেনের বার করতে দিয়েছে, কোনো ব্যাপার না। তাহলে এটা কি দিয়েছে, লাইমেন দিয়েছে, তাই তো, লাইমেন সিরিজ। আচ্ছা লাইমেন সিরিজ মানে এটা কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের কাছ থেকে আমি নিব, কমেন্টে জানাও এনএফ কত হবে, জানাও, তারপরে অঙ্ক হবে। এনএফ কত হয় বলো, লাইমেন যদি হয় তাহলে এনএফ কত হবে, লাইমেন হচ্ছে কোনটা, লাইমেন, বামার, পাসেন, ব্র্যাকেট, ফন্ড। তাহলে যদি লাইমেন হয় তাহলে এনএফ কত হবে বলো, লাইমেন যদি হয় এনএফ কত হবে বলো। আর যদি সর্বোচ্চ বলে, তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ বলে, যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে তাহলে এনআই হবে সর্বনিম্ন, আর যদি সর্বনিম্ন যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে, সর্বনিম্ন যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে তাহলে এনআই কত হবে, এটাও তোমাদের কাছ থেকে আমি নিব। বলো তাড়াতাড়ি বলো কমেন্ট সেকশনে বলো। লাইমেন মানে হচ্ছে একদম ফার্স্ট তোমার অরবিট লাইমেন,
তার মানে এটা হচ্ছে আমার একে আসবে। যদি সর্বোচ্চ যদি হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ হয়, তরঙ্গ দৈর্ঘ্য কোনটা সর্বোচ্চ হবে? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ মানে বড় তরঙ্গ দৈর্ঘ্য হয়, ট্রানজিশন ছোট হতে হবে, তাহলে ni = 2 হতে হবে। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়, তাহলে ট্রানজিশন আমাদেরকে বড় হতে হবে, ইনফাইনাইট হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস বার করব। ঠিক আছে, দুটো জিনিস বার করব, এখান থেকে দাগ দিয়ে নিচ্ছি, দিলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। এর মাঝখানে আমরা অঙ্ক করব। দেখো 1/, আমি ফার্স্টে সর্বোচ্চ বার করছি, ল্যামডা ম্যাক্স বার করছি। তাহলে ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু কি হবে বলো? আচ্ছা, ফর্মুলা কি? r ইন্টু 1/nf এর হোল স্কোয়ার মাইনাস 1/ni এর হোল স্কোয়ার। যেহেতু আমরা সর্বোচ্চ করছি, nf তো সর্বদা 1 হয়, যেহেতু লাইমেন আমরা নিচ্ছি, তাই তো? তাহলে 1/nf, nf মানে কত হবে? nf মানে 1 এর হোল স্কয়ার মানে 1। এবার ni কত হবে? আমি ম্যাক্স নিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ মানে ল্যামডা সর্বোচ্চ, ল্যামডা সর্বনিম্ন, তাহলে ল্যামডা যদি সর্বোচ্চ হয়, আমি ম্যাক্স নিচ্ছি, ল্যামডা সর্বোচ্চ, তাহলে ni কত নিব? 2 নিব। তাহলে 1/2 এর হোল স্কয়ার মানে কত হবে? 4 হবে। তাহলে এটা হবে 4, 1 - 1/4 মানে কত হবে? 3 এর 4। হ্যাঁ, তো 3r/4 হয়ে গেল। তাহলে ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু, ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু কি হবে? 4 ডিভাইডেড বাই 3r। তাহলে 4/3 ইন্টু 1.097 ইন্টু 10⁻7 ছিল, তাহলে এটা যদি উপরে উঠে আসে ইন্টু 10⁻⁻7 এলো। আচ্ছা, ক্যালকুলেটরে আমি বার করে এটাকে ক্যালকুলেট করব, তার আগে এটা করে নিই একসাথে। এবার 1/λ মিন যদি হয়, 1/λ মিন যদি হয়, তাহলে কি হবে? আর হবে 1/, এটা কত হবে? দেখো এটাও nf, nf ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, লিখে ফেলি, nf এর হোল স্কয়ার মাইনাস 1/ni এর হোল স্কয়ার লিখে ফেলি। তাহলে আর হলো, এটা তো 1/1 হলো, মাইনাস এটা হচ্ছে ইনফাইনাইট, তাই না? যদি সর্বনিম্ন হয়, তাহলে ট্রানজিশনটা সব থেকে বড় হবে। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ট্রানজিশনটা সব থেকে বড় হবে। তাহলে 1/, কি হবে? ইনফিনিটি। 1/∞ মানে কত? 0। তাহলে এটা কত হবে? আর তাহলে ল্যামডা মিন কত হবে বলো? মিন ইকুয়ালস টু 1/1.097 ইন্টু 10⁻7, উপরে চলে এলে ইন্টু 10⁻⁻7 এত মিটার দাঁড়াবে। এবার ক্যালকুলেটরকে বার করব, দিয়ে এগুলো ক্যালকুলেট করব। চলো এগুলোকে আমরা ক্যালকুলেট করব আস্তে আস্তে। তো দেখো এভাবে কিভাবে আমরা করছি। 4 ডিভাইডেড বাই, এটা 3 আছে, 3 করব, ইকুয়ালস টু দিব, ডিভাইডেড বাই আবার 1.097 ইকুয়ালস টু কত বেরিয়েছে বলো? 1.2154, 2154 ইকুয়ালস টু 1.2154 গুণিতক 10⁻⁻7। তো এত মিটার। এতক্ষণে তোমরা বুঝে গেছো যে এটা কি হবে? দশমিকের পরে আমরা 3 ঘর সরাবো। 3 ঘর সরালে কি করতে হবে? যেহেতু 1000 দিয়ে গুণ করলে তো 3 ঘর সরবে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10⁻⁻10 হবে। এই সেম জিনিস অনেকবার আলোচনা করলাম, প্রত্যেকটা অঙ্ক, প্রায় প্রত্যেকটা অঙ্কতে এই জিনিসগুলো আসছে। তাহলে 10⁻10 হবে, তাহলে 10⁻10 মানে অ্যামস্ট্রং হবে। তাহলে এটা মানে হবে 1225.4 এত অ্যামস্ট্রং। এটা কত হবে দেখো? উত্তর মিলে গেছে কিন্তু এটা। এবার এটা কত হবে দেখো, ক্যালকুলেটরে আমরা এটাকে করব। দেখো কিভাবে করব না, 1 ডিভাইডেড বাই 1.0, হ্যাঁ 12 25 12 12 15 12 15, ঠিক আছে। আচ্ছা, বলছে 1/1 ডিভাইডেড বাই 1.097 ইকুয়ালস টু করলাম দশমিক কত আসছে? 9891, তাই তো? আমি ভুল করেছি। 1 ডিভাইডেড বাই 1.097
0.97, ঠিক আছে। আচ্ছা কত বেরিয়েছে 0.9115, 0.9115, ঠিক আছে। 5 এর পরে আরো কি এটা সংখ্যা ছিল, কত ছিল যেন 7 ইন্টু 10⁻⁻7 এত মিটার। তাহলে অ্যামস্ট্রং এ করলে এটা হবে 911 এটাকে 6 করে নিলাম ইন্টু ইন্টু আর করবো না, এটা আর্মস্ট্রং করে দিব, ঠিক আছে, এত অ্যামস্ট্রং, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের উত্তর কার না ল্যামডা মিনিমামের, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার, ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমাদের ল্যামডা ম্যাক্স বেরালো 1215.4 অ্যামস্ট্রং, আর এটা বেরাচ্ছে 911.6 এত অ্যামস্ট্রং, ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকের আমাদের ডিসকাশন, ঠিক আছে। সবাই খাতায় করেছো তো, প্রত্যেকটা অঙ্ক পড়েছো এবং করেছো তো সাথে সাথে, ঠিক আছে। তোমাদের পড়াটা কিন্তু জরুরি, আর প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়াটা হচ্ছে খুবই জরুরি। দেখো প্রশ্ন পারবে তখনই যখন তোমার থিওরির কনসেপ্ট ভালো থাকবে, যখন তোমার স্টক অফ ফর্মুলা, কি বললাম, তোমার স্টকে ফর্মুলা, প্রচুর ফর্মুলা তোমার স্টকে থাকবে, যখন যেটা চাইবে ফটাফট তুমি বার করে দিবে, যখন যেটা চাইবে ফটাফট তুমি ফর্মুলাগুলো মানে মাথা থেকে বার করে আনতে পারবে। আর একটা কথা হচ্ছে কি, একটা প্রশ্নকে বারবার পড়তে হবে। আর আমরা যে ভুলগুলো করে থাকি, মানে বাচ্চারা যে ভুলগুলো করে থাকে, কি ভুল না, কোনো মতন একবার প্রশ্ন পড়ে আর 10 বার ভুল করে খাতায় কাটে বারবার। ওই জন্য বলছি, এটা আজকে হয়তো একদিনে চেষ্টা করলে তুমি পারবে না, ধীরে ধীরে চেষ্টা করতে করতে তোমার মধ্যে ওই অভ্যেস তৈরি হয়ে যাবে। কি না, কোশ্চেনকে বারংবার বারংবার কোশ্চেন পড়বো, বারবার করে কোশ্চেন পড়বো, আর একবারে সঠিক করব, ঠিক আছে। তো এই টেন্ডেন্সি আজকে থেকে তোমরা যদি টার্গেট নাও, যে না আজকে থেকে আমি টার্গেট নিলাম, আজকে থেকে আমি করব, হ্যাঁ, ফর্মুলা থিওরি গুলো ভালো করে পড়বো, ফর্মুলা গুলো মনে রাখবো, আর কোশ্চেন যখন আমরা অঙ্ক করতে যাব, কোশ্চেন থেকে একবার, দুবার, তিনবার, দরকারে 4 বারও পড়ো, ঠিক আছে, পড়ো 4 বার 5 বার পড়ো, কোশ্চেনটাকে বারবার পড়ো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো, কোশ্চেন থেকে তোমরা উত্তরের সলিউশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের তোমাদের প্রতি কিছু উদ্দেশ্য, কিছু কথা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আর আজ এই পর্যন্ত। বাকি এরপরে আমাদের আরো কয়েকটা স্লাইড আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমাদের বাকি 20 পর্যন্ত কোশ্চেনের সলিউশন করব, এরপরে ক্লাসে স্লাইড আমাদের রেডি আছে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ডিনার করে তারপরে একটু একটু রেস্ট করে নিয়ে আবার যদি পড়তে বসবে তো বসবে, ঠিক আছে। তো চলি, দেখা হবে কালকে। কি তোমরা ক্লাস করবে মন্ডে? বলো, মন্ডে কি ক্লাস করবে? মন্ডে মন্ডে ক্লাস করবে রাত 9টা। বাকি যে 10টা আছে, রিমেনিং 10টা আমি কিন্তু কালকে শেষ করে দিতাম। যদি মন্ডে ক্লাস করবে তো বলো, তাহলে রিমেনিং 10টা কিন্তু নেক্সট ক্লাসে আমি কমপ্লিট করিয়ে দিব। একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম, ঠিক আছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। মন্ডে কি ক্লাস হবে? যদি তোমরা বলো যে মন্ডে ক্লাস হবে, তাহলে আমি শিডিউলড করব ক্লাসের, সেই হিসাবে কিন্তু শিডিউলড করব। কালকে একটা হয়ে যাক নাকি, দিলে অ্যাটম একদম পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাক। তাহলে মন্ডে 9 PM, মন্ডে 9 PM। হ্যাঁ, কাল কিন্তু আরো কম সময় লাগবে, কালকে 10টাও লাগবে না, আমি কিন্তু কভার করিয়ে দিব, 10টার মধ্যে কিন্তু তোমাদেরকে কভার করিয়ে দিব। ওকে, তাহলে কাল 11 থেকে আমরা করব, 11 থেকে 20 এই কোটা কোশ্চেন আমরা কমপ্লিট করব। দেখো আমাদের এই বাচ্চারা, তোমাদের আমি বলছি, তোমাদের কিন্তু কোনো ভয় ভ্রান্তি থাকা কথা নয়, কারণ একদিকে আমরা থিওরি পড়ছি, একদিকে থিওরি পড়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, আর এপাশে ছায়া প্রকাশনী বইয়ের সমস্ত এমসিকিউ এখানে অনলাইনে আমরা সমাধান করছি, প্রবলেম সেট করছি, ঠিক আছে। তো তোমাদের হাতের মুঠোয় প্রত্যেকটা সলিউশন, হাতের মুঠোয়, তো তোমাদের কোনো ভয় থাকার কথা নয়, ঠিক আছে। তো ভয় ভ্রান্তি দূর করে দাও, ঠিক আছে, একদম নির্ভীক মনে তোমরা পড়াশোনা করতে থাকো, মনের মধ্যে জোশ রাখো, মনের মধ্যে শক্তি রাখো। তো
ইউ হ্যাভ টু বি এ ক্যাপেবল পারসন, ঠিক আছে? ভালো রেজাল্ট করতে গেলে, ভালো পড়াশোনা করতে গেলে, মাথার মধ্যে অনেক জিনিস মনে রাখতে গেলে তোমাদেরকে ক্যাপেবল হতে হবে, ঠিক আছে? ওকে, তো ঠিক है, তো আজকে যাচ্ছি, দেখা হচ্ছে কালকে, টাটা বাই বাই, গুড নাইট। হ্যাঁ।